আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা করছে ইসরায়েল। জানিয়ে দেব ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে ৫৭ জনের মৃত্যু। এবং আরও জানিয়ে দেব পাকিস্তানি সেনা আটকের দাবি বিএসএফ এর। সীমান্তে ব্যাপক গোলাগুলি। এদিকে দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা। এরপর জানিয়ে দেব ভারতকে $১৩১ মিলিয়ন সামরিক সরঞ্জাম দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত ও পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আরও অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। এবারে গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা করছে ইসরায়েল। গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধি করতে যাচ্ছে ইসরায়েল। এই সংক্রান্ত পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট অনুমোদিত হয়েছে বলে শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। এদিকে ইসরায়েলের বিমান হামলায় একদিনে ৪৩ জন নিহত হয়েছে। এর পাশাপাশি অনাহারে শিশু মৃত্যুর হার বাড়ছে দিন দিন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইনেট নামক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হামাস যতদিন জিম্মিদের ছেড়ে না দিচ্ছে আমরা সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি করতে থাকব। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি, তবে গাজায় আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো হামাসকে পরাজিত করা। ওই প্রতিবেদনে দাবি করা হয়, রবিবার পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে নেতানিয়াহুর কার্যালয়ে যোগাযোগ করা হলে কার্যালয়ের মুখপাত্র কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে প্রতিবেদনের দাবি সত্য হলে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি অর্জিত হয়নি বলে নিশ্চিত হওয়া যাবে। যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার চেষ্টা করে যাচ্ছে মিশর এবং কাতার। তবে ইসরায়েল ও হামাস কেউই নিজেদের মূল দাবি থেকে সরে আসেনি। কার্যকর চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য উভয় পক্ষই বরং পরস্পরকে দোষারোপ করে আসছে। ইসরায়েল বলছে গাজায় এখনো ৫৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছে এবং হামাসকে নিরস্ত্র করে ভবিষ্যতে গাজায় শাসন থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে না হলে কোনো চুক্তি সম্ভব নয়। অন্যদিকে হামাসের দাবি, স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে আর কোনো বন্দি বিনিময় চুক্তি হবে না। চুক্তির বিষয়ে হামাসকে দোষারোপ করে নেতানিয়াহু কার্যালয়ে এক বিবৃতিতে জানান, মিশরের প্রস্তাবিত চুক্তি তারা প্রত্যাখ্যান করেনি, হামাসই বরং চুক্তি সম্পাদনের পথে বাধা তৈরি করেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এর বিমান অভিযানে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। শুক্রবারও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবারের অভিযানের পর গত ১.৫ বছরে উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২,৪১৮ জন এবং ১,১৮,০৯১ জনে। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে ৫৭ জনের মৃত্যু। দখলদার ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, খাদ্য, পানীয় ও ওষুধবাহী সহায়তা ট্রাকগুলো সীমান্তে আটকে রয়েছে। ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা অবাধ প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জোরালো আহ্বান জানিয়েছে। তারা বলছে, খাদ্য ওষুধ সংকট চরমে পৌঁছেছে এবং অনাহারে মৃত্যুর ঘটনা নিন্দা প্রকাশ করেছে। এদিকে ফিলিস্তিনের চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৮,৩৬৬ জন আহত হয়েছেন। তবে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলেছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। পাকিস্তানি সেনা আটকের দাবি বিএসএফ এর। সীমান্তে ব্যাপক গোলাগুলি।
ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। রাজস্থান সীমান্ত থেকে গতকাল শনিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটকের দাবি করেছে। খবর এনডিটিভির। গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয়েছে। তবে রেঞ্জার সদস্য আটক নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো। এর আগে গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরের সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ধারণা করা হচ্ছে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান রেঞ্জার্সের একজনের আটক করেছে বিএসএফ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গুলি ছুড়েছে পাকিস্তানি বাহিনী। এ নিয়ে টানা 10 দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলি বিনিময় হলো। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে। শনিবার এসব হামলা চালানো হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল মাদিয়ানের প্রতিবেদনে বলা হয়, তালুসার আশপাশে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। অপর একটি ড্রোন কাবরিকা শহরকে লক্ষ্য করে আঘাত হানে। এছাড়া মার্কবার্গ উপকণ্ঠে একটি ড্রোন একাধিক স্টান গ্রেনেড নিক্ষেপ করে। তবে এখন পর্যন্ত এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। 2023 সালের 8 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পাশাপাশি ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা পরবর্তীতে 2024 সালের 23 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত 4115 জন নিহত এবং 16909 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পাশাপাশি প্রায় 14 লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। 2025 সালের 18 ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণরূপে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার শর্তে একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। তবে ইসরায়েল এখন পর্যন্ত আংশিক সেনা প্রত্যাহার করেছে এবং 5টি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রেখেছে। ইসরায়েল তাদের অবস্থান বজায় রাখার কারণ হিসেবে লেবাননের সেনাবাহিনী নিরাপত্তা দায়িত্ব পালনে ব্যর্থতাকে দায়ী করেছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত লেবাননে 3000-এরও বেশি বার চুক্তি লঙ্ঘন করেছে বলে জানা গেছে। ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। প্রস্তাবিত চুক্তিটি ফরেন মিলিটারি সেলস পদ্ধতিতে বাস্তবায়িত হবে, যা ইন্দো প্যাসিফিক কর্মসূচির আওতায় ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এই সংক্রান্ত প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, এই চুক্তির মাধ্যমে ভারতের সামুদ্রিক সীমান্ত পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হলো। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য পূরণে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বেড়ে চলছে। ফলে চুক্তিটি শুধু প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত অবস্থানগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তথ্য সূত্র টাইমস অফ ইন্ডিয়া। বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করলো ভারত ও পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মাঝে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে। এর আগে ভারতের পক্ষ থেকে একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। গতকাল শনিবার ভারতের জাহাজ চলাচল বিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেয়া হবে না। সেই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। বিবৃতিতে বলা হয়, জনগণ ও ভারতের জাহাজ চলাচলের স্বার্থ রক্ষায় ভারতীয় সম্পদ কার্গো সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই আদেশ জারি করা হয়েছে। গতকাল পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। দেশটির সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামুদ্রিক
সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছে তা হলো ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না। সেই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় কোনো বন্দরে যাবে না। এ বিষয়ে যে কোনো ব্যতিক্রম বা ছাড়ের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার পর কেস টু কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পিহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। তবে অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান। ওই হামলার পর থেকে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী গতকাল জানায় স্বল্প পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 450 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, সেনাদের অভিযানিক প্রস্তুতি নিশ্চিত ও গুরুত্বপূর্ণ কারিগরি দিকগুলো যাচাই করা ছিল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু খবর পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে দেশটি থেকে সব ধরনের প্রত্যক্ষ পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি।